উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের রুটিন তোমরা কিন্তু পেয়েছো। রুটিন পাওয়ার পর যেটা আমাদের করণীয় কাজ সেটা হচ্ছে একদম অধ্যায় ধরে ধরে আমাদেরকে প্রশ্নপত্র রেডি করা, পাশাপাশি টেক্সট বই যারা কিনেছো আমি অবশ্যই বলবো টেক্সট বইটা ফলো করবার জন্য। কারণ টেক্সট বইটা ফলো করলেই কিন্তু শর্ট প্রশ্নগুলো মনে থাকবে। শুধু সলিড প্রশ্ন মনে রাখতে গেলে কিন্তু তোমাকে যতটা না কষ্ট করতে হবে তার থেকে কম কষ্ট করে মনে রাখার সহজ উপায় হচ্ছে কিন্তু বিষয়ের গভীরে যাওয়া, বিষয়টাকে জানা। সিলেবাস যাই থাকুক না কেন, যা সময় আছে এই সময়কালের মধ্যে আমার মনে হয় যদি বিষয়টাকে একটু পড়ে নিয়ে শর্ট প্রশ্নে আসি তাহলে শর্ট প্রশ্ন কিন্তু মনে থাকবে। আর শুধু শর্ট প্রশ্ন অবশ্যই মনে থাকবে, এটা যে মনে থাকবে না তা নয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে না। আর বিষয়টা জেনে যদি সেই ব্যাপারে শর্ট প্রশ্ন পড়ি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। বোঝা গেল কি বললাম? যেমন দেখো, দক্ষিণ ভারতের ভক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল কাদের হাত ধরে? দক্ষিণ ভারতে ভক্তিবাদী আন্দোলনের কারা নেতৃত্ব দিয়েছিল? নায়ানার সম্প্রদায়ের গোষ্ঠী কারা ছিল? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি আমি দক্ষিণ ভারতের ভক্তিবাদী ওই আন্দোলনটার ওই চ্যাপ্টারটা একটু আমি পড়ে নিই তাহলে কিন্তু আমার কাছে জানা খুব বেশি কঠিন বলে মনে হবে না, তাই না? তো আমার মতে তোমরা যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে বা যাদের এখনো হয়নি, কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু এইভাবে কিন্তু যদি এগোও তাহলে কিন্তু ভালো হবে। ঘড়ি ধরে ধরে একটু পড়ার চেষ্টা করো, কারণ হচ্ছে সময়টা কিন্তু একটা দারুণ ফ্যাক্টর। ঘড়ি ধরে তার মানে এই নয় যে তুমি পর পর কয়েক ঘন্টা ধরে পড়বে, এরকম না। তুমি তোমার পছন্দ মতো তুমি রুটিনটা সাজিয়ে নাও। যথেষ্ট বড় হচ্ছে, রুটিনটা কিভাবে সাজাতে হবে তুমি নিশ্চয়ই জানো। সেই মতো রুটিনটা সাজিয়ে নিয়ে তুমি তোমার মতো পড়াটা শুরু করো। 5টা সাবজেক্ট, অ্যাডিশনাল ধরলে 6টা সাবজেক্ট। তো এই 6টা সাবজেক্টের তুমি রুটিন একটা করে নেবে অবশ্যই, এবং সেই রুটিন মতো একটু লেগে থাকো, রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তো আজকে আমি 40টা শর্ট প্রশ্ন দেব, যে 40টা শর্ট প্রশ্ন তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে করেছো বা যারা করনি একটুখানি দেখে নাও সেই 40টা প্রশ্ন কি। প্রথম প্রশ্ন, নিচের কোন ভাষাটি অলবিরুনি জানতেন না? অলবিরুনি নিচের কোন ভাষাটি জানতেন না? ভাষাগুলো হলো ফার্সি, ভাষাগুলো হচ্ছে গ্রিক, ভাষাগুলো হচ্ছে সংস্কৃত এবং হচ্ছে হিব্রু। এই যে 4টে ভাষা, হিব্রু, গ্রিক, সংস্কৃত, ফার্সি, এর মধ্যে তিনি কোন ভাষা জানতেন না? অলবিরুনি। অলবিরুনির গ্রন্থটা কিন্তু দারুণ গ্রন্থ, তথ্যবহুল এবং আমাদের ইতিহাসের কাজে অনেকটা কিন্তু লাগে। তো এর মধ্যে তিনি যে ভাষা জানতেন না তার নাম হচ্ছে গ্রিক। পরের প্রশ্ন, ভারতবর্ষে মার্কো পোলো এসেছিল আমরা জানি। মার্কো পোলো ভারতবর্ষে আসার পর এই ভারতবর্ষের লাস্টে তিনি পৌঁছান গুজরাটে। তো গুজরাটে পৌঁছানোর আগে তিনি আরো যে 3টে জায়গায় তিনি গিয়েছিলেন সেইগুলো ধাপে ধাপে, অর্থাৎ গুজরাট ধরে 4টে জায়গা তুমি ধাপে ধাপে সাজিয়ে বলো যে কার পরে তিনি কোথায় গিয়েছিলেন, কোন জায়গার পর তিনি কোথায় গিয়ে শেষ পর্যন্ত গুজরাটে গিয়ে পৌঁছেছিলেন। উত্তরগুলো হচ্ছে প্রথমে মাবার, তারপর মুরফিলি বা মুরসিলি বলতে লেখা আছে, তারপরে কাইলন, কয়াল, তারপর হচ্ছে কুইলন, তারপরে কিন্তু গুজরাট। বুঝে গেল কি বললাম? তাহলে প্রথমে হবে মাবার, তারপরে হচ্ছে মুরসিলি বা মুরফিলি, তারপরে হচ্ছে কয়াল, তারপরে হচ্ছে কুইলন, তারপরে কিন্তু গুজরাট। তাহলে দিতে পারে যে নিচের ক্রম অনুসারে মার্কো পোলোর ভারত ভ্রমণ বৃত্তান্তটা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, আব্দুর রাজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন লঙ্কনা দণ্ডনায়ক কোন পদে ছিলেন? আব্দুর রাজ্জাক যখন ভারতে আসেন তখন বিজয়নগরে লঙ্কনা লঙ্কনা দণ্ডনায়ক তিনি কোন পদে ছিলেন? উত্তর প্রধান সেনাপতি, দেওয়ান, কাজী, আর হচ্ছে প্রধানমন্ত্রী। উত্তর হবে কিন্তু দিওয়ান পদে। পরের প্রশ্ন, বার্নিয়ে কবে দিল্লিতে আসেন? 1665, 1657, 1658, 1659। উত্তর হবে 1658। পরের প্রশ্ন, স্টোরিও ডো মোগর এই গ্রন্থটি কে লিখেছেন? তাবার্নিয়ে, না বার্নিয়ে, না র্যালফিস, না হচ্ছে নিকোলো মানুচ্চি বা মানুসি? কে হবে?
উত্তর হবে নিকোলো মানুচ্চি বা মানুষি। অদ্বৈতবাদের প্রচারককে শুক্রাচার্য, শঙ্করাচার্য, চৈতন্যদেব, এর মধ্যে কে? উত্তর হবে শঙ্করাচার্য। পরের প্রশ্ন, চৈতন্য ভেদাভেদ মতবাদ প্রচার করেন কে? চৈতন্যদেব, নামদেব, মীরাবাই, ভক্তদাদু। উত্তর কি হবে? চৈতন্যদেব। পরের প্রশ্ন, স্তম্ভ মেলানো গীত গোবিন্দ, গীত গোবিন্দম কে লিখেছেন? জয়দেব। গুরু গ্রন্থ সাহিব কে লিখেছেন? পঞ্চম গুরু অর্জুন। রামচরিত মানস কে? তুলসীদাস। শুধু রামচরিত সন্ধ্যাকর নন্দী। ললিত মাধব, রূপ গোস্বামী। পরের প্রশ্ন, দিল্লি, গঙ্গা, যমুনা, এই যে দোয়াব অঞ্চল, এই দোয়াব অঞ্চলের সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল। কোন সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল? সুরাবর্দী, চিস্তি, আর কাদেরি, নকশবন্দি। কোন সম্প্রদায়? উত্তর চিস্তি। আকবর কোন সুফি সাধকের অনুরাগী ছিলেন? সেলিম চিস্তি, মঈনুদ্দিন চিস্তি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, না বাবা ফরিদ? উত্তর সেলিম চিস্তি। এবং এতটা তিনি ভক্ত ছিলেন যে নিজের ছেলে জাহাঙ্গীরের নামও তিনি রেখেছিলেন সেলিম। পরের প্রশ্ন, হনুজ দিল্লি দূর অস্ত কথাটা কে বলেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিস্তি, বাহাউদ্দিন জাকারিয়া, শেখ আহমদ সারহিন্দি। উত্তর নিজামুদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো পরপর ধাপে ধাপে উল্লেখ করো। প্রশাসনিক কাঠামো যেমন আমাদের কতগুলো পাড়া নিয়ে গ্রাম, গ্রাম নিয়ে কতগুলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি নিয়ে হচ্ছে মহকুমা, মহকুমা নিয়ে জেলা, জেলা নিয়ে রাজ্য, রাজ্য নিয়ে ভারতবর্ষ। ঠিক তেমনি এখানে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সঠিক বিকল্পটা কি হবে? মন্ডলম, নাড়ু, স্থল, গ্রাম। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের মতি কিরাতল কাদের বলা হতো? জৈনদের, বৌদ্ধদের, শূদ্রদের, ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের। উত্তর হবে কাদের? বৈশ্যদের। মরি কিতারাল বাংলার সত্যপীরের পূজা, সত্যপীরের পূজা আজও হয়। তো বাংলাদেশের সত্যপীরের পূজা প্রবর্তন করেন কে? কে করেছিল? রাজা গণেশ, হোসেন শাহ, শামসুদ্দিন নীলাস শাহ। কে করেছিল? হোসেন শাহ। সত্যপীরের পূজা। হাম্পির বিরূপাক্ষ মন্দিরে কটি গোপুরম ছিল? তিনটি, চারটি, পাঁচটি, ছটি। উত্তর হবে তিনটি। পরের প্রশ্ন, বামনী রাজ্য ভেঙে গিয়েছিল। বামনী রাজ্য ভেঙে গিয়ে অনেকগুলো রাজ্যের সৃষ্টি হয়েছিল তোমরা জানো, এবং সেখানে 5টি রাজ্য গড়ে উঠেছিল। এই 5টি রাজ্য যে গড়ে উঠলো বামনী রাজ্য ভেঙে গিয়ে, সেই পরপর 5টি রাজ্যের উল্লেখ করো। প্রথম কি? বিজাপুর, তারপরে কি? গোলকোন্ডা, তারপরে কি? আহমদনগর, তারপরে কি? বেরার, এবং লাস্ট হচ্ছে কি? বিদর। পরের প্রশ্ন, সপ্তবর্ষ যুদ্ধ রত দেশগুলোর নাম কি? সপ্তবর্ষ 7 বছর ধরে যে যুদ্ধটা হয়েছিল 1756 থেকে 1763, সেই দুটি দেশের নাম কি? আজও চিরশত্রু, তখনও চিরশত্রু ছিল, ভারতেও চিরশত্রু ছিল, ইংল্যান্ড এবং ফ্রান্স। নেক্সট, দারুচিনি দ্বীপ বলা হয় কোন দেশকে? শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারতবর্ষ, বাংলাদেশ। কোন দেশ? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, লেইজি ফেয়ার শব্দটি কোন শব্দ ভান্ডার থেকে নেওয়া হচ্ছে? ফার্সি, লাতিন, ফরাসি, ইংরাজি। লেইজি ফেয়ার উত্তর হচ্ছে ফরাসি। আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা কোন দেশ ছিল? ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া। এর মধ্যে কোন দেশটি? উত্তর হচ্ছে বেলজিয়াম। পরের প্রশ্ন, নো ট্যাক্সেশন উইথ রিপ্রেজেন্টেশন, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এই উক্তিটি কে বলেছিল? জেমস মিল, জেমস ওটিস, জেমস ওয়াট, জেমস হারগ্রিভস, না অ্যাডাম স্মিথ? উত্তর জেমস ওটিস। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই উক্তিটি কার? লেনিন, হবসন, অ্যাডাম স্মিথ, না অন্য কারণ? উত্তর হচ্ছে লেনিন। শিল্প বিপ্লব কথাটা জনপ্রিয় করেছিলেন কে? আর্নল্ড টয়েনবি শিল্প বিপ্লব কথাটা জনপ্রিয় করেছিলেন।
পরের প্রশ্ন, চীনের ওপরে অনেক অসম চুক্তি হয়েছিল, সেই অসম চুক্তিগুলো কি কি? নানকিং এর সন্ধি, বোগের সন্ধি, তারপরে আইগুনের সন্ধি, পিকিং এর সন্ধি, এরকম অনেক, ওয়াম্পার সন্ধি, অনেক সন্ধি কিন্তু ওখানে হয়েছিল, তোমরা জানো। নেক্সট হচ্ছে, নতুন বিশ্বের ঔপনিবেশিক পরিমণ্ডলে দাস ও দাস মালিকদের মধ্যে যে জৈব শক্তি সক্রিয় হয়েছিল তারই পরিণত ছিল জাতি বৈষম্য পৃথিবীতে। তো এই ধারণাটি প্রথমে কে দিয়েছিলেন? মিশেল ফুকো। পরের প্রশ্ন, হিটলার কর্তৃক ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, এই গণহত্যা করাকে কি বলা হয়? হলোকাস্ট। আমেরিকায় দাসপ্রথার অবসান ঘটেছিলেন কে? তিনি নিজেই কিন্তু দাস ছিলেন, এবং এই দাস থাকার অপরাধে এই প্রেসিডেন্টকে আততায়ীরা গুলি করে শেষ করে দিয়েছিল। তার নাম কি? তিনি বলেছিলেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অন দ্য পিপল। এই বিখ্যাত উক্তিটি তার, জন আব্রাহাম লিঙ্কন। নেক্সট, কিছু ভূমি রাজস্ব বন্দোবস্ত বলছি। দেখো, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, মহারাষ্ট্রে বা পাঞ্জাবে মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত, বোম্বাইয়ে মহলওয়ারি বন্দোবস্ত। তাহলে পাঞ্জাবে কোন বন্দোবস্ত চালু ছিল? আসতেই পারে উত্তর, ভাইয়াচারী বন্দোবস্ত। এবারে বলো, ভারতে প্রথম বিধিবদ্ধ আইন চালু করেন কে? ভারতে প্রথম বিধিবদ্ধ আইন চালু করেন কে? যদি বুদ্ধি থাকে এক্ষুনি পারবে। লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস কোড মনে পড়ে? 1800 সালে। নেক্সট, তিনটি প্রেসিডেন্সিতে প্রথম পুলিশি কমিশনারেট ব্যবস্থা চালু হয় কত সালে? 1856, 1857, 1858, 1859। উত্তর 1856। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর জনক বলা হয় কাকে? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, স্ট্রিঞ্জার লরেন্সকে? উত্তর স্ট্রিঞ্জার লরেন্স। এবারে বলো যে চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, এই যে বন্দোবস্তগুলো হয়েছিল ধাপে ধাপে একটু সাজাও তো। প্রথমে কি হবে? প্রথমে হবে 5 সালা বন্দোবস্ত, তারপরে হবে 1 সালা বন্দোবস্ত, তারপরে হবে 10 সালা বন্দোবস্ত, তারপরে হবে চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে প্রথমে কি হবে? 5 সালা, তারপরে হবে 1 সালা, তারপরে হবে 10 সালা বা 10 সালা, তারপর হবে চিরস্থায়ী। 5 সালা বন্দোবস্ত অনেক নাম, আরেকটা নাম ছিল পঞ্চসনা, পঞ্চসনা বন্দোবস্ত। আচ্ছা, এবারে ভারতের অবশিল্পায়নের কারণগুলো একটু বলো তো। দিতে পারে, ভারতের অবশিল্পায়নের কারণগুলো কি কি? দাদন প্রথা, 1813 সালের স্বর্ণোদয় আইনের একচেটিয়া বাণিজ্যের অবসান, তাহলে একটা হচ্ছে দাদন প্রথা, এজেন্সি প্রথা, সনদ আইন এবং চুক্তি প্রথা। এইগুলো কিন্তু একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটাতে পক্ষে সহায়ক হয়েছিল ভারতবর্ষে। নেক্সট হচ্ছে, আধুনিক ভূগণিতের জনক কাকে বলা হয়? আধুনিক ভূগণিতের জনক অল বিরুনি। পরের প্রশ্ন, মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে পান্ড রাজ্যকে কি নামে উল্লেখ করেছেন? উত্তর কিন্তু মাবার। পরের প্রশ্ন, ইবন বতুতার আসল নাম কি? মোহাম্মদ। পরের প্রশ্ন, আমরা আলবার কথার অর্থ কি? আলবার কথার অর্থ কি? দক্ষিণ ভারতে এই সম্প্রদায় গড়ে উঠেছিল, ঈশ্বরে নিমগ্ন। কিংবদন্তি মতে মীরাবাইয়ের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? ভক্ত মীরাবাই, ভক্তিবাদী সাধিকা মীরাবাই। তার গুরু কে ছিল? উত্তর রবিদাস। আজকের লাস্ট প্রশ্ন আমরা করে দিলাম এই রবিদাস পর্যন্ত। তাহলে এই যে 40টা প্রশ্ন তোমাদের সামনে আজকে রাখলাম, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, এবং যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবারও বলছি, টেক্সট বইটার সঙ্গে সঙ্গে শর্ট প্রশ্ন ও রিলেটেড শর্ট প্রশ্নগুলো দেখবে, খুব সুন্দর জায়গায় পৌঁছাবে। অনলাইন ক্লাস করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। 4th সেমিস্টারের জন্য আমরা অনলাইনে ক্লাস রেখেছি, অনলাইন ক্লাস করা হয় তোমাদের সুবিধা মতো, এবং কোর্স ফিও তোমাদের সুবিধার বা সাধ্যের মধ্যে। আশা করি যদি ভালো লাগে তোমরা ভিডিওটা
দেখবে এবং শেষ পর্যন্তই এই ভিডিওটা দেখার কাজটা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।